উনি আবার মুসলমানদের মুখ্যমন্ত্রী। তাই ওই মুসলমানদের মুখ্যমন্ত্রী ফিরহাদ হাকিম সাহেবকে একবার ভাঙড়ে নিয়ে এসে প্রোগ্রাম করে দেখাতে বলছি, তাহলে জানবো উনার পাশে দল আছে। আমি একবার বলছি, একবারে নিয়ে এসেছিল ইমাম মহাজনের প্রোগ্রামে, পার্টির প্রোগ্রামে একবার নিয়ে আসুক। আমার যতটুকু সোর্সের মাধ্যমে আমি খবর পেয়েছি, যতটুকু আমার সোর্স আছে, কেউ আর আসবে না, কেউ আর আমি প্রশ্নই যাব না। আমি একজনকে চাইছি, কাকে? ওয়াকাফ চোর ফিরহাদ হাকিমকে চাইছি একবার আসুক, ভাঙড়ে প্রোগ্রাম করুক। তাও কার প্রোগ্রামে? ক্যানিং পূর্বে এক নেতা, এখন উনি বলছেন অবজারভার, তার ওপরে নেতা বলছে অবজারভার নাই, এই নিয়ে বিতর্ক। আমি ওই প্রসঙ্গে যে সময় আমি নষ্ট করব না। বন্ধুগণ, আমাদেরকে দুটো চিঠি নিয়ে কি করব? কোর্টে যাব, এক নম্বর কথা। দ্বিতীয় কথা, এখানে ওয়েটল্যান্ড আছে অনেক, ওয়েটল্যান্ড হিসাবে ঘোষণা করে দেওয়া হয়েছে কোনো ধরনের সার্ভে ছাড়াই। আমি আমার একটা টিম লাগিয়েছি, আলোচনা চলছে, আমরা আগামী দিনে এটা নিয়ে সোচ্চার হব যে সার্ভে করে ওয়েটল্যান্ড করা হোক। কারণ এখানে 40 বছর 50 বছর বসবাস করছি আমরা, দুর্কামরা ঘর ছিল, ওয়েটল্যান্ড করার জন্য সেটা আর এক্সটেন্ড করতে পারছি না। সামান্য একটা ইলেকট্রিকের মিটার নেব, সেটা সাধারণ মানুষকে করতে দেওয়া হচ্ছে না ওয়েটল্যান্ডের অজুহাত দেখিয়ে। আমার এই ওয়েটল্যান্ডের ওপরে প্রাসাদ সম বাড়ি হয়ে যাচ্ছে। এই বৈষম্য বন্ধ করার জন্য আমি একটা সার্ভে করছি কি চলছে। একটা টয়লেট করবে, পুরুষরা তো যেখানে সেখানে অনেক ক্ষেত্রে প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে দেয়, কিন্তু মহিলাদের পক্ষে সেটা সম্ভব নয়। সেই টয়লেট করতে গেলেও প্রশাসনিক বাধা আসছে। এইটা আমি মনে করি চরম অন্যায় হচ্ছে। এটার বৈষম্য, এই অন্যায়ের অবসান হওয়া দরকার আছে না নাই ভাই? একটু হাত তুলে আমাকে জানান, দরকার আছে তো? সেই জন্য আমাদের একটু সার্ভে চলছে। আমরা প্রয়োজনে চিঠি করবো ওয়েটল্যান্ড দপ্তরকে, সার্ভে করা হোক। যেগুলো জলাজমি ওয়েটল্যান্ড, সেইগুলোকে ওয়েটল্যান্ড হিসাবে ট্রিট করা হোক। কিন্তু বসত বাড়ি, বাস্তু জমি, সেইগুলো কি করে ওয়েটল্যান্ড হতে পারে? আর যদি সেগুলো ওয়েটল্যান্ড হয়, আইন সবার জন্য হবে। গরিবের জন্য এক আইন, শাসকের জন্য আলাদা আইন, বিরোধীদের জন্য আলাদা আইন, যার বলনে অলা নেই তার জন্য এক আইন। এ মেনে নেওয়া যাবে না। তাই বন্ধুগণ, এই সমীক্ষা চালাচ্ছি। পেনের খোঁচা যখন দিয়েছ, আমি একটু আজকে প্রকাশ করছি। আর একটা বলে যাই, হাতিশালা 6 লেনে হিটকোর সম্পত্তি অবৈধভাবে দখল করে একাধিক পার্টি অফিস তৈরি করা হয়েছে। আজকে বার্তা দিয়ে যাচ্ছি, আজকে তো বার্তা দিতে চাই, প্রস্তুত থাকুন। ওই পার্টি অফিসগুলোকে হয় হিটকো ভাঙবে, নালে আইনের মাধ্যমে নওশাদ সিদ্দিকী ভাঙাবে। খোঁচা আপনি দিয়েছেন, সহ্য করতে হবে। বলে ইট ছুড়লে পাটকেল খেতে হয়। আমি ইটের জবাব পাটকেলে দিতে পারবো না, আমি ইটের জবাব ভাই পেনে দেব। আমি মারপিট দাঙ্গা হারাম মানে হানাহানি এতে আমি নেই। অবৈধভাবে ইললিগালি এনক্রোচ করে রেখেছে। হিটকো সম্পত্তি মানে কার সম্পত্তি? সরকারের সম্পত্তি। সরকারের সম্পত্তি মানে আপনার আমার সম্পত্তি, জনগণের সম্পত্তি। তো আপনার আমার সম্পত্তি তথা সরকারের সম্পত্তি অবৈধভাবে দখল করে রাখবে। আমি হিটকো চেয়ারম্যান, হিটকোর এমডি স্যারকে চিঠি করব, সব রেডি হয়ে আছে ভাই। আমি এই প্রোগ্রামটা নিয়ে একটু ব্যস্ততা ছিলাম, আর এসআইআর নিয়ে একটু আছে বলে ছবি সমেত আমি দিতে পারছি না। আপনাদের জানিয়ে রাখি, এই ওয়েটল্যান্ডে অলরেডি একটা অর্ডার হয়ে গিয়েছে। অবৈধভাবে দখল করে রেখেছে একটা পার্টি অফিস, সেটা ভাঙার। বুঝতে পেরেছেন? অর্ডার হয়ে অলরেডি আছে। সেই অর্ডার কপিটা আর এটা অ্যাটাচমেন্ট করে আবার কোর্টে যাওয়া হবে, নিশ্চিন্তে থাকুন আপনারা। যারা কাটি দিয়েছে তাদের বসার জায়গাটা হয়তো আমরা একদিন প্রোগ্রাম করতে চেয়েছিলাম, কাটি দিয়ে আমাদের প্রোগ্রামকে বানচাল করেছে। করলে করতে পারতাম, এতটুকু আমি বলে যাচ্ছি। চাইলে করতে পারতাম। প্রশাসনকে আমরা কি করি? সম্মান দিই। প্রশাসনের কর্তারা আমাদেরকে একটা অ্যাডভাইস দিয়েছে, সেটাকে আমরা সম্মানে রেখেছি। না আমরা করতে পারতাম, দেওয়া তো দেখা যেত। কিন্তু কাটি যখন খোঁচা আমার দিয়েছে,
আমাদেরকে একটু খোঁচা দিতে হবে। আমাদেরকে একদিনের প্রোগ্রাম করতে দেয়নি, ওনাদের বসার জায়গাটা আমি তুলে দেখাবো। আজ নয় কাল রেডি আপনারা থাকুন, আপনারা দেখতে পাবেন। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, সবার দীর্ঘায়ু কামনা করছি, সবাই যেন দেখে ওটা যেতে পারে। যেতে তো একদিন হবেই, কেউ শ্মশানে যাবে, কেউ কবরস্থানে যাবে, যেতে তো হবেই, কিন্তু দেখে যেন যাওয়া যায় এই আমি কামনা করছি। তাই আমি ওই প্রসঙ্গে যাব না, সময় নষ্ট করব না। আমার আওয়াজ 6 লেনে তো মাইক লাগানো আছে, ওনারাও শুনে নিচ্ছে। বলছি প্রস্তুত থাকুন, কোন বড় নেতা আছে ওইটা আটকাক আমি দেখব। ফিরহাদ হাকিম আটকাবে? ফিরহাদ হাকিম সাহেব আটকাবে? এমনি উনি অবৈধ ওয়াকফ সম্পত্তি দখল করে রেখেছে, কি করে হজম করবে তার রাস্তা খুঁজছে। তো ক্যামেরায়, অন ক্যামেরা বলছি, গতকালকে মিডিয়া প্রশ্ন করেছিল আমাকে, এই ফিরহাদ হাকিম সাহেব হচ্ছে বলে আরেকবার বলেনি। মিডিয়া প্রশ্ন করেছিল ক্যানিং পূর্বের এক নেতাকে নিয়ে, আমি বলেছি ওনার পাশে আর কেউ নেই, ফিরহাদ হাকিম সাহেবকে একবার নিয়ে এসে দেখাক। আমি আবারও বলছি, অন্য কোনো কথা বলে তার নাম বলছি না কেন, ফিরহাদ হাকিম সাহেব মুসলমানদের মুখ্যমন্ত্রী শাস্তি যায়। ওনার আব্বা উনি মুসলমানদের মুখ্যমন্ত্রী, দিদিকে এমনভাবে ঘিরে রেখেছে মুখ্যমন্ত্রীকে, মানসিক প্রস্তুতি নিতে হবে। মানসিক প্রস্তুতিটা এটাই যে এই গতানুগতিক সিস্টেম চলছে, এটা বন্ধ করতে হবে। আমি আসবার সময় মাঠে নেমেছিলাম, কৃষক ভাইকে জিজ্ঞাসা করছিলাম 1 কিলো কি শাক বললো গো, ওটা বেতে শাক, মেথি শাক 1 কিলোর দাম 80 টাকায়। উনি ওই মেথি শাক মানুষ যখন, সাধারণ মানুষ যখন কেনে, দাম কত হয়? নিশ্চিতভাবে অনেক বেশি। উৎপাদিত ফসল, ওখানে একটু আস্তে কথা বলতে বলো তো। 100 গ্রাম 20 টাকা, 100 গ্রামের দাম 20 টাকা। উনি মার্কেটে ওটা বিক্রি করে না নাকি? উনি যদি আবার পাইকারিকে দেয় অনেক কম দামে হবে। যাক, আমি মাঠে গিয়েছিলাম এই দাম জিজ্ঞাসা করতে। আমি আপনাদের বলার বক্তব্য হচ্ছে, এখানে ভাঙড় কৃষি প্রধান এলাকা, আমাদের রাজ্য কৃষি প্রধান রাজ্য, আমাদের দেশ কৃষি প্রধান, কিন্তু আমাদের রাজ্য যদি দেখি কৃষকদের দুরবস্থা কেন, এটা কাটিয়ে ওঠা দরকার আছে না নাই? কৃষকদের স্বার্থে 2004 সালে একটি কমিশন গঠন হয়। অধ্যাপক স্বামীনাথন, MS স্বামীনাথন সম্ভবত, স্বামীনাথন কমিশন আমরা শর্ট নেমে বলি, তৈরি হয়েছিল কিসের জন্য? কৃষকদের আর্থসামাজিকভাবে স্বাবলম্বী কিভাবে করা যায়। 2002 থেকে 2006 এর মধ্যে তিনি 5টি প্রতিবেদন জমা করেছিলেন। সেই 5টি প্রতিবেদনে বলা হয়েছিল, একাধিক সুপারিশ করা হয়েছিল। কি সুপারিশ? কৃষকদের আয় কিভাবে বাড়বে সেই বিষয়ে চর্চা করা আছে ওখানে। কিন্তু আমি পশ্চিমবাংলার ক্ষেত্রে দেখছি কোনোটাই ফলো করা হচ্ছে না, কোনোটাই মানা হচ্ছে না। ফলে উৎপাদিত ফসলের দাম সঠিকভাবে পাচ্ছি না, মাসের শেষে আমাদের কৃষকরা সঠিক ইনকামও তারা করতে পারছে না। আমি একটা উদাহরণ দিলে আপনারা অবাক হবেন, বারবার এ কথা বলি, আজকেও বলছি আপনাদের, যে আপনার 23শে ডিসেম্বর ছিল জাতীয় কৃষক দিবস। এখানে কারা কৃষক আছেন একটু হাত তুলবেন, হাত তুলুন না। আচ্ছা, আপনারা কৃষক, আপনারা কৃষক নেই এর মধ্যে কেউ? আচ্ছা, 50% এখানে কৃষক আছেন আর 50% অন্য কাজে কামে যুক্ত। আপনারা বলুন, 23শে ডিসেম্বর জাতীয় কৃষক দিবস হিসাবে সারা দেশে পালন হয়েছে, আপনারা কৃষকের ডেটটা জানেন? আপনারা কৃষক, আপনাদের জন্য উৎসর্গ করা হয়েছিল। ভারতবর্ষের 5ম প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংয়ের জন্মদিবসকে উদযাপন করার জন্য এবং কৃষকের আত্মত্যাগকে সম্মান জানানোর জন্য চৌধুরী চরণ সিংয়ের জন্মদিবসটাকেই বেছে নেওয়া হয়েছে। কারণ তিনি কৃষকদের জন্য অনেক দাবি দাবা তুলেছিলেন, কৃষকদের জন্য অনেক পলিসির ইমপ্লিমেন্ট করেছিলেন,
আপডেট করেছিলেন। তাই তার জন্মদিনটাকে স্মরণ করে এই ডেটটা করা হয়েছিল। কতজন জানেন? আমরা কৃষকরাই জানি না, অ্যাওয়ার করা হয়নি। দেখ, ওই বলার কারণ হচ্ছে যে আপনাদের জন্য যে ডেট উৎসর্গ করা হলো সেই ডেটটাই আপনারা জানেন না। ভাবতে পেরেছেন তাহলে কোন জায়গায় আমরা পৌঁছাচ্ছি? কৃষকদের 23শে ডিসেম্বর পালন হচ্ছে। একটি তথ্য তুলে আমরা দেখলাম যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের কৃষকদের মাসিক গড় আয় কত, আর পশ্চিমবাংলার কৃষকদের মাসিক গড় আয় কত। আমি তো অবাক হয়ে গেলাম। দেখলাম কাশ্মীর, ভারতবর্ষের সব থেকে বেশি আর্মি যেখানে আছে, যেখানে সব থেকে বেশি বাহিনী আছে, মনে হয় মানুষ পিছু একটা করে বাহিনী রাখা আছে, এরকম একটা ভাব। যারা এখনো দুদুল্যমান আছেন, রক্ত দেব কি দেব না, মায়েরা যারা অপর দিকে আছেন এখানে চলে আসতে পারেন। মহিলাদের বাম দিকে বসার জায়গা আছে, ব্যবস্থা করা হচ্ছে। যারা এখনো দুদুল্যমান আছেন, রক্ত দেব কি দেব না, তাদের আমি বলবো পৃথিবীর ইতিহাস দেখুন, 10টি ভয়ঙ্কর রোগের মধ্যে 2টি ভয়ঙ্কর রোগ হচ্ছে, একটা ক্যান্সার আর অপরটি হচ্ছে স্ট্রোক। মেডিকেল সায়েন্স বলছে কেউ যদি নিয়মিত রক্তদান করেন, 120 দিন ছাড়া, নিয়মিত বলতে পুরুষের ক্ষেত্রে 90 দিন, মহিলার ক্ষেত্রে 120 দিন, ওই জন্য আমি গড়ে 120 দিনই বলছি। 120 দিন ছাড়া যদি কেউ রক্ত দেয়, এই নিয়মিত রক্ত দিলে তার ক্যান্সার রোগের সম্ভাবনা কমে যায়। কেউ যদি 120 দিন ছাড়া রক্ত দেয়, এটা আমি আমার কথা বলছি না, মেডিকেল সায়েন্স বলছে আপনার স্ট্রোক হওয়ার সম্ভাবনা কমে যায়। একটু খোঁজ নিয়ে দেখুন। একটা সময় ছিল আমরাও খবর পেতাম বয়স্ক লোক স্ট্রোকে আক্রান্ত হয়েছে, কিন্তু আজকের দিনে দেখবেন বয়স্ক বাচ্চা বলে আর কিছু থাকছে না, ইয়াং ছেলে মেয়েরাও স্ট্রোকে আক্রান্ত হয়ে যাচ্ছে। আর স্ট্রোকে আক্রান্ত হয়ে যাওয়ার পরে যারা জীবিত থাকছে, সেই জীবিত থাকার মধ্যে প্রায় 80% কিন্তু আর কর্ম করার উপযুক্ত থাকছে না, অর্থাৎ শারীরিকভাবে আর সে সুস্থ থাকছে না। সে হয় বেড রেস্ট হয়ে যাচ্ছে বা কর্মক্ষমতা হারিয়ে ফেলছে। তাহলে এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মেডিকেল সায়েন্স অনেক গাইডলাইন দিয়েছে। তো গাইডলাইনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ গাইডলাইন, সেটা নিয়মিত আপনি রক্তদান যদি করেন তাহলে এই রোগ থেকে আপনি বাঁচতে পারেন। তাহলে রক্তদান করলে, আপনারা যারা ওখানে দাঁড়িয়ে আছেন বসার জায়গা আছে, এখানে স্টেজে এসে বসার যারা আছে স্টেজে বসুন, না নিচে বসুন, জায়গা আছে। রক্তদান করলে যেমন সম্প্রীতির বার্তা যায়, ঐক্যের বার্তা যায়, সৌহার্দ্যের পরিবেশ তৈরি হয়। রক্তদান করলে যেমন মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচতে পারে, একইভাবে রক্তদান করলে আপনার স্বাস্থ্যও ভালো থাকবে। যারা ভাবছেন রক্তদান করে কি হবে, টেনশন নিচ্ছেন, আমি এতটুকুই বলতে চাই, আপনি আজকে রক্ত দেবেন, খুব বেশি হলে 18 থেকে 22 দিনের মধ্যে ওই পরিমাণ রক্ত আপনার শরীরে তৈরি হবে। নতুন রক্ত যত তৈরি হবে শরীরে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং রক্ত যত সার্কুলেট হবে, চলাচল করবে, আপনার স্বাস্থ্য তত ভালো থাকবে। তাই এখনো যারা ভাবছেন রক্ত দেবো কি দেব না, আমি তাদেরকে বলবো যে অত ভাবার সময় নাই। আপনার স্বাস্থ্যের কথা ভেবে, আপনার নিজের কথা ভেবে, আর পশ্চিমবাংলায় প্রত্যেক দিন 1800 থেকে 2000 ইউনিট রক্তের প্রয়োজন হয়। আমার আপনার বাড়ির মানুষের এই রক্তের দরকার হয়, কিন্তু ব্লাড ব্যাঙ্কগুলোতে খোঁজ নিয়ে দেখুন শূন্যতা ব্লাড ব্যাঙ্ক, অর্থাৎ ওখানে ব্লাডের ক্রাইসিস হচ্ছে। তাহলে আমরা দায়িত্বশীল নাগরিক, সেই দায়িত্বশীলতার পরিচয় দিয়ে আমাদের উচিত হবে আমরা এগিয়ে আসব। পশ্চিমবাংলায় যে 1800 থেকে 2000 ইউনিট রক্তের, বাইরের মাইকটা চালিয়েছো, বাইরের মাইকটা চালিয়ে দাও, 12:55 মাইকটা বন্ধ করে দেবে, 5 মিনিট আগে মাইকটা বাইরের মাইক বন্ধ করে দেবে। যে শূন্যতা কাজ বিরাজ করছে ব্লাড ব্যাঙ্কগুলোতে, সেই শূন্যতা কাটানোর দায়িত্ব আপনাকে আমাকে নিতে হবে।
আপনাকে আমাকে দায়িত্বশীল নাগরিকের পরিচয় দিতে হবে। কিন্তু এটা দায়িত্ব সরকারের। সরকার নামক সার্কাস এটা ফুলফিল করতে পারছে না, ফলে ব্ল্যাকে রক্ত কিনতে হচ্ছে। কিন্তু এই রক্ত কেনা বেচা সম্পূর্ণ আইন বহির্ভূত। তারপরেও এই কারবার চলছে। সরকারে এটা পদক্ষেপ করা দরকার, কিন্তু সে সঠিক পদক্ষেপ নিতে পারছে না। আপনারা জানেন যে আপনার রক্ত কলকারখানায় তৈরি হয় না, পুকুরে মাছ চাষের মতো চাষ হয় না, বা সবজি চাষের মতো জমিতে চাষ হয় না। মানব শরীর থেকে মানব শরীরেই ট্রান্সফার হয়। আপনাদের বলবো, সরকারে ব্যর্থ হলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আপনি আমি ঘরে চুপ করে বসে থাকলে হবে না। আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে, আপনাকে আমাকে দায়িত্ব নিতে হবে, আপনাকে আমাকেই এই রক্তের ক্রাইসিস পূরণ করতে হবে। তাই আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বেওতা 2 নম্বর অঞ্চল কমিটির উদ্যোগে যে রক্তদান শিবির হচ্ছে, আমি অনুরোধ করব আসুন আপনারা রক্ত দিন। আর 120 দিন পরে আবার আপনাদের সামনে যে ব্লাড ব্যাঙ্কগুলো বা যে সংস্থা রক্তদান শিবির করবে আপনারা সেখানে গিয়ে দেবেন। এই রক্তদান শিবির নিয়ে অনেক বিতর্ক, অনেক মতপার্থক্য, অনেক ডিস্টার্বও করা হচ্ছে। আমি এই মঞ্চ থেকে সেই বিষয়ে বলে সময় নষ্ট করতে চাই না। শুধু আমি একটু বার্তা দিতে চাই এই মঞ্চ থেকে যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের লক্ষ্য, উদ্দেশ্য, আদর্শ অন্যান্য রাজনৈতিক দলের থেকে ভিন্ন। সেই জন্য গর্ব করে আমরা বলি যে আমরা নতুন রাজনৈতিক দলের সূচনা করেছি। আমাদের আদর্শ অন্য করে কামে খাওয়া তোলাবাজ নেতাদের দলের আদর্শের সাথে কোনোদিন ম্যাচ খাবে না। কারণ আমরা জোর গলায় বলি, আজকে আমরা রক্ত দিচ্ছি, 120 দিন পরে যদি কোনো জায়গাতে অন্য কোনো রাজনৈতিক দলের ক্যাম্প চলে, সেখানে নির্দ্বিধায় গিয়ে আমাদের নেতৃত্বদের বলি আপনারা রক্ত দেবেন। কারণ আমার যখন রক্তের প্রয়োজন হয় আমি ব্লাড ব্যাংকে গিয়ে বলি না যে আমি হার্ডকোর আইএসএফ, আমাকে আইএসএফেরই রক্ত দেওয়া হোক। বরঞ্চ আমি যখন রক্তের প্রয়োজন হয় আমি ব্লাড ব্যাংকে গিয়ে বলি আমার অমুক গ্রুপের রক্ত দাও, ও পজিটিভ বা ও নেগেটিভ, যে গ্রুপের প্রয়োজন হয় তার ডিমান্ড করি। যখন আমি ব্লাড ব্যাংকে গিয়ে আমার রক্তের প্রয়োজন হলে, আমার পরিবারের রক্তের প্রয়োজন হলে, আমরা রক্তের ধর্ম, বর্ণ, জাত, রাজনৈতিক পরিচয় দেখি না। ঠিক তাহলে আমরা আমাদের সামনে যে রক্তদান শিবিরগুলো হবে তারও আমরা ধর্মীয় পরিচয়, সামাজিক পরিচয়, রাজনৈতিক পরিচয় দেখব না। আমি দ্ব্যর্থহীন ভাষায় এতটুকুই বলতে চাই, আজকে এই রক্তদান শিবিরকেও ভুলণ্ডিত করার জন্য যারা অনেক উঠে পড়ে লেগেছেন তাদের কাছে বার্তা, যদি আপনার পরিবারের কারো রক্তের প্রয়োজন হয় নির্দ্বিধায় আমাদের অঞ্চল নেতৃত্বদের সাথে যোগাযোগ করবেন। আপনার পরিচয় গোপন রেখে আপনাদের রক্তের ব্যবস্থা আমরা করে দেব। সাথে সাথে এই বার্তাও দিতে চাই, 120 দিন পরে আপনারা একটা রক্তদান শিবির করুন। ওখানে যদি ডোনারের অসুবিধা হয় নির্দ্বিধায় দ্ব্যর্থহীন ভাষায় আমি আপনাদের আবারও বার্তা দিতে চাই, আপনি আমাদের নেতৃত্বদের সাথে যোগাযোগ করবেন। আমাদের নেতৃত্বরা আমার নির্দেশ থাকলো তারা গিয়ে আপনাদের ডোনারের সংখ্যা বাড়িয়ে দেবে, যাতে রক্তদান শিবির সাফল্যের উচ্চ শিখরে পৌঁছায়। তার ব্যবস্থা আইএসএফ আর শাসক দলকে প্রয়োজনে করে দেবে। কিন্তু অনুরোধ এটাই, রক্তদান শিবির আটকানোর অপচেষ্টা করবেন না। সামান্য অসুবিধা হচ্ছে, তবে এতটুকু বলতে চাই, যখন খোঁচা দিয়েছেন তাহলে আমাদেরকে একটু ভাবতে হবে। খোঁচা যখন দিয়েছেন পেনের কলম একটু চালাতে হবে, একটু খোঁজ নেবেন। আমার একটু ব্যস্ততা আছে, সেই জন্য আমি পেনের কলমটা পুরোপুরি চালাতে পারিনি। পেপার রেডি হয়ে গেছে। হাতিশালা 6 লেনে ওয়েটল্যান্ড আছে, দখল হচ্ছে। এতদিন আমি রাজ্য সরকারকে চিঠি দিয়েছিলাম, কর্ণপাত করেনি। এবার কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রীকে আমি চিঠি দিতে শুরু করব। আমার মনে হয় না খুব একটা ইম্প্যাক্ট পড়বে, কারণ ফুলে ফুলে তলে তলে মিলে একে কার।